পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটি একাধারে বাস্তববাদী এবং প্রচণ্ড আশাবাদী। প্রতিটি লাইনে কবি এই বার্তাই দিচ্ছেন যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, যদি পাশে একজন যোগ্য ও বিশ্বস্ত সঙ্গী থাকে, তবে যে কোনো কঠিন পথই পাড়ি দেওয়া সম্ভব এবং ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলা যায়। কবিতাটির প্রেক্ষাপট: পাবলো নেরুদার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ছিল বেশ ঝোড়ো। চিলির রাজনৈতিক সংকটের কারণে তাকে দীর্ঘ সময় নির্বাসনে কাটাতে হয়েছিল। এই কবিতায় যে কঠিন সময়ের কথা বলা হয়েছে, তা হয়তো তার রাজনৈতিক নির্বাসন বা জীবনের কোনো চরম সংকটের সময়কে নির্দেশ করে, যেখানে তার স্ত্রী বা প্রিয়তমা, সম্ভবত তার শেষ স্ত্রী ম্যান্ডিলা উরুতিয়া, ছিলেন তার একমাত্র শক্তির উৎস। সংক্ষেপে বলতে গেলে, এটি কেবল একটি প্রেমের কবিতা নয়, এটি জীবনের কঠিনতম পরিস্থিতিতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার এবং আশাবাদী থাকার এক দারুণ মানবিক কবিতা। পাবলো নেরুদার মূল স্প্যানিশ কবিতাটির নাম কন এলা, ইংরেজিতে যা উইথ হার নামে পরিচিত। তার সঙ্গে কবিতার প্রথম স্তবকে কবি প্রতিকূলতা ও যৌথ লড়াইয়ের আহ্বান করেছেন। প্রথম লাইন: সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো। কবি বাস্তব পরিস্থিতিকে মেনে নিচ্ছেন। চারপাশের পরিবেশ, সমাজ বা রাজনৈতিক অনুকূল নেই। এক কথায়, তারা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে কবি তার সঙ্গিনীকে অনুরোধ করেছেন যেন সে ধৈর্য হারিয়ে না ফেলে এবং তার জন্য অপেক্ষা করে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। অর্থাৎ সংকটটি একা পার করা সম্ভব নয়। এখানে সমঝে শব্দের অর্থ সচেতনভাবে বা বুদ্ধিমত্তার সাথে। কবি বলেছেন, দুজনকে অত্যন্ত সতর্কতার সাথে একে অপরকে বুঝে এই কঠিন সময়টা পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। এটি এক পরম নির্ভরশীলতার চিত্র। এখানে হাত মিলানো মানে কেবল শারীরিক উপস্থিতি নয়, বরং মানসিক সমর্থন ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া। কবিতার সঙ্গিনীর কাছ থেকে শক্তি ও ভরসা চাইছেন। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। জীবন যতই কঠিন হোক, পরিস্থিতি যতই মারমুখী হোক না কেন, তারা দমে যাবেন না। শত কষ্টেও তারা আবার ঘুরে দাঁড়ানোর এবং বেঁচে থাকার সংকল্প প্রকাশ করেছেন। এই স্তবকের শেষ লাইন: ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। বর্তমানে এই সংকট বা অন্ধকারের রহস্য তারা একদিন ঠিকই বুঝতে পারবেন এবং এই কঠিন সময়টা পেরিয়ে যখন সুসময় আসবে, তখন তারা আবার আনন্দ উৎসবে মেতে উঠবে। দ্বিতীয় স্তবকে প্রকৃতির উদাহরণ ও টিকে থাকার প্রেরণা রয়েছে। আমরা আবার সেরকম এক জুটি, যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। এখানে জুটি বলতে কবি নিজের এবং তার সঙ্গিনীর জীবনের সাথে পাখিদের তুলনা করেছেন। এই পাখিরা বা জীবনের জোড়ারা কোনো অনুকূল পরিবেশের আশায় বসে থাকে না। ভালো মন্দ, উপযুক্ত বা অনুপযুক্ত যে কোনো স্থানেই তারা কোনো মতে জীবন ধারণ করে টিকে থাকে। দ্বিতীয় স্তবকের শেষ লাইন: পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। অর্থাৎ রুক্ষ পাথরের ফাটল যেমন একটা পাখির বাসা তৈরির জন্য অত্যন্ত কঠিন জায়গা, ঠিক তেমনি কবিদের জীবনেও এখন পাথরের মতন কঠিন।
কিন্তু পাখি যেমন সমস্ত বাধা উপেক্ষা করে পাথরের বুকেও তার আশার বাসা বুনে নেয়, তেমনি কবি ও তার সঙ্গিনীও এই কঠিন পরিস্থিতিতেও নিজেদের জীবন ও ভালোবাসাকে টিকিয়ে রাখবেন বলে কবি আশা করছেন। তৃতীয় স্তবকে কবি বাস্তবমুখী প্রস্তুতি ও দীর্ঘ যাত্রার ডাক দিয়েছেন। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও। কবি আবার প্রথম লাইনে সেই রূঢ় বাস্তবতাকে মনে করিয়ে দিচ্ছেন যে সময়টা সত্যিই খারাপ। রোসো মানে থামো। কবি তার সঙ্গিনীকে তাড়াহুড়ো না করে একটু থামতে এবং তার জন্য অপেক্ষা করতে বলছেন। কারণ কারণ সামনে এক দীর্ঘ লড়াই বা পথ চলা বাকি। কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। ঝুড়ি ও শাবল হলো কঠোর পরিশ্রম, মাটি খোঁড়া বা নতুন কিছু গড়ার প্রতীক। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে শুধু ঘরে বসে থাকলে চলবে না। জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য বা এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় মানসিক এবং বাস্তব হাতিয়ার তুলে নিতে হবে। জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, এই শব্দগুলোর মধ্যে দিয়ে একটা দীর্ঘ ও অনিশ্চিত যাত্রার চূড়ান্ত প্রস্তুতির কথা বলেছেন। কবি বলেছেন, যতটুকু সম্ভব নিজেদের সম্বল বা গোছগাছ করে নিতে হবে। জুতো পরা মানে দীর্ঘ পথ হাঁটার জন্য প্রস্তুত হওয়া। আর পরিস্থিতি যদি তাদের নিজেদের চেনা জগৎ থেকে দূরে কোথাও, যেমন নির্বাসনে বা যাযাবর জীবনে টেনে নিয়ে যায়, তবে তারা যেন সব দিক থেকে প্রস্তুত থাকেন। ৪ নম্বর স্তবকে কেবল রোম্যান্টিকতা নয়, জীবন সংগ্রামের বাস্তব প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরেছেন কবি। এখন আমাদের একে অপরের লাগবে। কবি খুব স্পষ্ট করে বলেছেন যে এই চরম সংকটের মুহূর্তে তারা কেউ একা টিকে থাকতে পারবেন না। এই প্রতিকূল সময়ে একে অপরের পাশে থাকা, একে অপরকে মানসিক ও শারীরিকভাবে শক্তি যোগানো এখন তার বিলাসী কোনো ইচ্ছে নয়, বরং বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত বা অপরিহার্য প্রয়োজন। শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না। কার্নেশন ফুল সৌন্দর্য বা রোম্যান্টিকতার প্রতীক এবং মধু তালাশ হল জীবনের মধুর বা আনন্দময় মুহূর্তগুলোর খোঁজ করা। কবি বোঝাচ্ছেন যে সুসময় বা শুধু ভালোবেসে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর জন্য এখন তাদের এই মিলন নয়। বসন্তের দিনে ফুল বা মধুর খোঁজে মানুষ যেভাবে একত্র হয়, তাদের বর্তমান পরিস্থিতি তেমন সহজ বা সুন্দর নয়। পঞ্চম স্তবকে যৌথ শ্রম ও বিপ্লবের আগুন জ্বালিয়েছেন কবি। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। এই লাইন দুটি অত্যন্ত রূপক ও শক্তিশালী। আগের স্তবকে যে হাত দুটো কবি পরম নির্ভরতায় ধরতে চেয়েছেন, এখানে সেই হাতগুলোই কর্মঠ হাতিয়ার হয়ে উঠেছে। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য বলতে বোঝানো হচ্ছে অতীতের সমস্ত জঞ্জাল, জড়তা বা দুঃখকে ঝেড়ে ফেলে নতুন এক শক্তি তৈরি করা। আগুন এখানে একই সাথে বেঁচে থাকার জন্য উষ্ণতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও বিপ্লবের প্রতীক। অর্থাৎ দুজনের সম্মিলিত শ্রমে ও শক্তিতে তারা এক নতুন ও তেজোদ্দীপ্ত ভবিষ্যৎ গড়ে তুলবেন। ষষ্ঠ স্তবকে সংকটের মুখে দাঁড়িয়ে কবি চূড়ান্ত সংকল্প করেছেন। এই যে সুবিধের নয়, সময় মাথা যতই উঁচু করুক। কবি আবারও চারপাশের প্রতিকূল সময়কে মনে করিয়ে দিচ্ছেন। সুবিধের নয় সময় বা দুঃসময়,
তাদের সামনে পাহাড় প্রমাণ বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতি বা শাসন ব্যবস্থা যতই অহংকার দেখাক, যতই মাথা উঁচু করে তাদের গ্রাস করতে আসুক না কেন, কবি তাকে ভয় পাচ্ছেন না। আমরা আমাদের ৪ হাত ৪ চোখে একি জুঝবই। এটি কবিতার চূড়ান্ত এবং সবচেয়ে আশাবাদী লাইন। দুজনের দুটি করে মোট ৪টি হাত এবং ৪টি চোখে এক হয়ে কাজ করবে। যার চোখ দিয়ে তারা এই কঠিন সময়ের আসল রূপ এবং তার জটিলতাকে চিনে নেবেন বা জুঝবেন, এবং যার হাত দিয়ে এই দুঃসময়কে রুখে দাঁড়িয়ে যৌথভাবে মোকাবিলা করবেন। অর্থাৎ পরিস্থিতি যতই জটিল বা ভয়ঙ্কর হোক, তাদের সম্মিলিত দৃষ্টি ও শক্তির কাছে সেই দুঃসময়কে হার মানতেই হবে। তারা জীবনকে ঠিকই জয় করে নেবেন। কবিতাটি মূলত কঠিন সময়ে ভালোবাসার সহমর্মিতা এবং একসাথে লড়াই করে বেঁচে থাকার এক অসামান্য দলিল।